বিভীষিকা রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমি সঙ্গীতা চক্রবর্তী একটা নতুন ঘটনা নিয়ে আজকে আবার হাজির হয়েছি। সাউন্ডে রয়েছে অরূপ কুমার চ্যাটার্জি। আমার এই চ্যানেল কিন্তু কোনো রকমের কুসংস্কারকে প্রমোট করে না। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সকলকে বিনোদন করা। তাই যারা আমার শ্রোতা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে যে আমি যে ঘটনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো ঘটনা হিসেবে নেওয়া বা বিনোদন হিসেবে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। চলুন বন্ধুরা, আজকের ঘটনাটার দিকে তাহলে এগোনো যাক। আজকের এপিসোডটা একটা স্পেশাল এপিসোড রয়েছে। আমাকে রূপসা কয়েকদিন ধরেই মেসেজ করছে যে দিদিভাই তোমার চ্যানেলে আমি ঘটনা পাঠাতে চাই, ঘটনা পাঠাচ্ছি। সে আরও কিছু কথা লিখেছে যে দিদিভাই তোমার ঘটনা পড়ার যে ভঙ্গি আমার ভীষণ ভালো লাগে, আর যখন থেকে তোমার চ্যানেলের ঘটনা আমি শোনা স্টার্ট করেছি আমার খুব ভালো লাগে। আমি শনিবার আর মঙ্গলবার ঠিক রাত্রি 8টার সময়তে ফার্স্টে আগে তোমার ঘটনা শুনি আর তোমাকে কমেন্ট করি। কিন্তু থ্যাংক ইউ রূপসা, এটা আমাদের চ্যানেলের তরফ থেকেও তোমাকে ধন্যবাদ জানানো হচ্ছে যে তুমি আমাদের চ্যানেলের এভাবে পাশে আছো। আরও তুমি আমাদের দীর্ঘদিনের সাথী হও, আমি সেটা চাই। তুমি যে ঘটনাটা লিখে পাঠিয়েছো সে ঘটনাটা আজকে আমি পড়তে চলেছি। বন্ধুরা, রূপসা লিখে পাঠিয়েছে ঘটনাটা কিন্তু একান্তই গোপনীয় ঘটনা। তার দিদির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তার দিদি কিন্তু আজ পর্যন্ত বাইরে কারোর সাথে ঘটনাটা শেয়ার করেনি, তার ফ্যামিলি মেম্বার আর কয়েকজন বন্ধুবান্ধব ছাড়া। সে কিন্তু তার দিদির পারমিশন ছাড়াই ঘটনাটা আমার চ্যানেলে পাঠিয়েছে। তাই আমি নাম আর জায়গাগুলো কিন্তু বলতে পারবো না, কারণ সেগুলো বলা সত্যি বারণ আছে। যাই হোক, রূপসা যে ঘটনাটা পাঠিয়েছে সেই ঘটনাটার দিকে এগিয়ে যাওয়া যাক। রূপসা এখন কলকাতাতে থাকে। সেখান থেকে ঘটনাটা লিখে পাঠিয়েছে যে তার দিদিও এখন কলকাতাতে থাকে। তার দিদি পেশায় একজন নার্স। সে বলেছে তার দিদি আর তার দিদির আরও 3 বান্ধবী ছিল। ক্লাস 4 থেকে তারা 4 জনা এক আত্মা এক প্রাণ ছিল। কিন্তু টিউশন, তারপরে স্কুল থেকে বিভিন্ন এর বন্ধুর ঘরে ওর বন্ধুর ঘরে বা আমাদের ঘরে আড্ডা মারা, যাই হোক 4 জন ছাড়া কিন্তু চলতো না। সব কিছুতেই তারা 4 জন হাজির হতো। ক্লাস 9 পর্যন্ত তারা এটা পুরোপুরিভাবে কন্টিনিউ করে। আমার দিদি আরও 4 জন যারা ছিল তারা সকলেই পড়াশোনাতে কিন্তু ভীষণ ভালো ছিল। তারা রেজাল্টও 1 থেকে 4, 5-এর মধ্যেই সকলেই থাকতো। আমার দিদি তো প্রত্যেক বছর ফার্স্ট হতো। যাই হোক, আসল ঘটনাটাতে যাওয়া যাক। ক্লাস 9 যখন ওঠে আমার দিদি, তখন আমার দিদির আরও 3 জন গ্রুপে যে বান্ধবীটা ছিল, মানে 4 জনের গ্রুপ ছিল, তো আরও যে 3 জন ছিল তার মধ্যে একজন হঠাৎ করে তাদের থেকে একটু ছিটকে যায়। ওর একটু আস্তে আস্তে টিউশনিতে বাঙ্ক মারা, স্কুলে না যাওয়া, এগুলো বেশ কয়েকদিন ধরেই কয়েক মাস ধরেই ঘটতে থাকে জিনিসটা। তা টিউশনির স্যার বলে আর স্কুলের টিচাররাও জিজ্ঞেস করতো, কী রে তোরা যে 4 জনে একসঙ্গে বসিস আসিস, তা ও মাঝে মধ্যে আসছে না, প্রায় দিনই কামাই করছে। টিউশনির স্যারও বলছে যে এভাবে চললে কিন্তু ক্লাস 9 থেকে ক্লাস 10 আসছে, ও হঠাৎ করে ওর পড়াশোনাটা এভাবে ঢিলে হয়ে গেল কেন? তখন আমার দিদি ওর সব থেকে কাছের বান্ধবী বলতে আমার দিদিই কিন্তু ছিল আর 4 জনের মধ্যে। আমার দিদি তখন বলে যে যাবো আমি কালকে ওর বাড়িতে, আমিও দেখছি কয়েকদিন ধরে ওকে এরকম কয়েক মাস ধরে কেমন একটা আমাদের সঙ্গেও বিহেভ করছে, একটু আমাদের থেকেও দূরে থাকছে, দেখতে হবে যে কী করছে। যাই হোক, সেদিন স্যারের কাছ থেকে পড়ে আসে। তারপরের দিন শুনতে পায় যে ও নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে পাশের পাড়াতে একটা ছেলের সঙ্গে বিয়ে করেছে। সেই ছেলেটিও ক্লাস 10-এ পড়তো। তা বেশি দিন কিন্তু তাদের সংসার টেকেনি। ওই 1-1.5 বছরের মতন তাদের সংসার চলে। যেহেতু তারা খুব অল্প বয়সে বিয়ে করেছিল, তাদের সাংসারিক কোনো জ্ঞান বুদ্ধি কোনো কিছুই ছিল না, অল্প বয়সে যেটা ঘটে থাকে। তারপরে রোজগারও ছিল না। দুজনেই যেহেতু ক্লাস 9 ক্লাস 10 এই অবধি পড়ে ছেড়ে দিয়েছে, সেহেতু চাকরি পাওয়া বা রোজগার করার মতন বয়স বা বুদ্ধি কোনোটাই তাদের ছিল না। অভাবে হোক বা যে কোনো কারণেই হোক ঝগড়া ঝামেলা হয়। তারপরে আমার দিদির যে বান্ধবী তাকে কাকুরা বাড়িতে নিয়ে আসে, ওদের বিয়েটা ভেঙে যায় আর কি।
তারপর থেকে ও কেমন ডিপ্রেশনে থাকতো, কারোর সাথে খুব একটা মেলামেশা করতো না। আমার দিদির সাথে একটু মিশতো, বাকি বান্ধবীগুলোর সঙ্গে মিশতো না। আর আমার দিদি তখন ক্লাস 12 পাস করে ফার্স্ট ইয়ারে ঢুকেছে, ইয়ের জন্য, মানে নার্সিংয়ের জন্য আর কি। তা আমার দিদি সপ্তাহে আসতো, শুক্রবার দিনকে সন্ধ্যাবেলায় আসতো, শনিবার থাকতো, রবিবার দিন সারাদিন থাকতো, রবিবার দিন সন্ধ্যের দিকে আবার চলে যেত, সোমবার থেকে আবার ক্লাস অ্যাটেন্ড করতো। তা শনিবার আর রবিবার কিন্তু আমার দিদির কাছেও একবার করে দেখা করতে আসতো। দিদির কাছে জিজ্ঞেস করতো যে আমি যদি আবার ওপেন থেকে বা স্কুল থেকে নতুন করে ভর্তি হয়ে ক্লাস মাধ্যমিকটা পাস করি, তারপরে কিভাবে কি করব, তাহলে আমিও তাহলে নার্সিংয়ে ঢুকতাম আর কি, এরকম নানান ধরনের কথাবার্তা বলতো। আর ডিপ্রেশনে থাকতো আর কি, মানে ওর দাদা বৌদি ছিল, ওকে নানা রকমের কথা বলতো, যেহেতু এরকম একটা কাজ করে ফেলেছিল। আর ওর মা বাবাও ওকে ঘরে খুব একটা মানে ভালো বিহেভিয়ারও পেতো না। তারপরে আবার ওই ছেলেটাও একটা যাকে বিয়ে করেছিল সেও আবার শুনছিলাম নতুন একটা রিলেশনে জড়িয়েছে। এইসব পাড়ার ব্যাপার সব খবরাখবর আসতো। ও খুব চুপচাপ আস্তে আস্তে হয়ে গেল। আর কেমন ধরনের যেন একটা বিহেভ করতো, কারোর সঙ্গে কথা বলতো না, কিছু না, এরকম ধরনের একটা হয়ে গিয়েছিল মানসিকতা। তা সেই দিনকে আমার দিদি তখন কলেজ থেকে বাড়ি ফিরেছে আর কি, মানে নিজের রুমে ফিরেছে। আমার দিদি তখন কলকাতাতেই ছিল, আমরা যেখানে এখন আছি সেখানে দিদি আগে বাড়ি ভাড়া থাকতো, এখন আমরা সকলেই এখানে সেটেল হয়ে গেছি। এখানে বাড়ি কিনে আমরা এখন নিজস্ব বাড়িতে থাকি। এখন দিদি এখানে ভাড়া বাড়িতে থাকতো, মেস করে আর কি। তা রাত্রিবেলাতেই দিদিকে ফোন করেছিল দিদির ওই বান্ধবী, নিয়ে ফোনে রাত্রি অনেকক্ষণ পর্যন্ত 1.5-2 ঘন্টা পর্যন্ত গল্প হয়। আর দিদিকে সে ফোনে জানায় যে সে যাকে বিয়ে করেছিল সে নাকি আজকে অন্য একজনকে বিয়ে করেছে আবার। যতভাবে খুব কষ্টে ছিল সে, যে এতদিন ভালোবাসা, তারপরে বিয়ে, 1-1.5 বছর সংসার, তারপরে আবার সেটাও ভেঙে গেল, তারপরে আবার ছেলেটা অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে করেছে শুনেছে। জিনিসটা নিয়ে ও খুব বেশি একটু ডিপ্রেশনে ছিল। আমার দিদি বুঝতে পারছিল ওর সঙ্গে কথা বলে। দিদি বারবার বলছিল যে তুই এভাবে জীবনটা নষ্ট করিস না, তুই তো এত ভালো পড়াশোনাতে ছিলি, তুই বনির সঙ্গে মাধ্যমিকটা দিয়ে দে, তারপরে তুই আর বনি একসাথে পড়াশোনা করে এদিকে পড়াশোনা করতে এদিকেই চলে আয় না কলকাতাতে, তোরা কোনো ইউনিভার্সিটিতে আরে ভর্তি হয় একসাথে, বা অন্য কোনো স্কুল কলেজ যেটাই করবি তোরা তুই এদিকে চলে আয় বুনির সঙ্গে। আমি চাই যে বুনি এবারে 11-12 যখন পড়বে তখন কলকাতাতে আমার সাথে থেকেই পড়াশোনা করুক, তুই ওর সাথেই চলে আয়। আমার দিদি এরকম নানা রকম বুঝিয়েছিল, অনেকক্ষণ কথা হয়, তারপরে ফোনটা রেখে দেয়। তা আমার দিদির কিন্তু সেই শুক্রবার বাড়ি আসার কথা ছিল না, কারণ মানডেতে দিদিদের এক্সাম ছিল। তবুও আমার দিদি শুক্রবার দিনকে তার পরের দিন ক্লাস করে ট্রেন ধরে বাড়ি চলে আসে। বাড়ি এসেই খবর পায় যে তার বান্ধবী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আমার দিদি ওইখানেই থমকে যায়। ব্যাপারটা সে নিতে পারেনি। সে ব্যাগটা কোনো রকমে বাড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে ওই বান্ধবীর বাড়ির দিকে যেতে থাকে। তা আমার দিদি বলছিল যতটা রাস্তাও যাচ্ছিল ততটা রাস্তা যেন মনে হচ্ছে ওর গোটা শরীরটা হালকা হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে যে ওর পাশে পাশে যেমন ওর বান্ধবী সবসময় যেত সেরকম যেন ওর সঙ্গে সঙ্গে যাচ্ছে। কিছুটা রাস্তা গিয়ে আমার দিদি বমিও করে, আমার দিদির শরীর ভীষণ খারাপ হয়ে যায়। তবুও সে শেষ দেখার জন্য তার বান্ধবীকে একবার চোখের দেখার জন্য কিন্তু সে কোনো রকমে সেখানে যায়। তারপরে দেখে তার মৃতদেহ শোয়ানো রয়েছে। বাড়ি থেকে তার কোনো কিছুই মানে আর কি সেরকমভাবে করেনি। তার দাদার বৌদি তো মানে একটু মানে হতচ্ছেদা ছিলই, আর সে যেহেতু এরকম কাজ করেছিল সেহেতু তার মা বাবাও তাকে খুব একটা ভালো চোখে বললাম না আগেই তো দেখছিল না আর কি। যাই হোক, মারা গেছে যখন, তখন পাড়া প্রতিবেশী নিয়েই ওর একটা মানে কোনো রকম একটা মরাটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করলো, যে মানে পুলিশ থানা বা কোনো রকম কোনো কিছু করেনি। আর সেই দিনটা যে দিনটা ছিল সেই দিনেও তাকে দাহ করা হয়নি। তাকে সেই দিনটা পুরোটাই তাকে ওইভাবেই কোনো রকমের সেন্ট দিয়ে একটা রুমের মধ্যে ধূপ জ্বালিয়ে রেখে দেওয়া হয়েছিল। পরের দিন ওদের বাড়িরই একটা জমিতে ওকে পুঁতে দেওয়া হয়। পরের দিন বিষ খেয়েছিল যেহেতু শরীর থেকে গন্ধ উঠছিল, আর
দিদির সঙ্গে যেদিন কথা বলে, মানে বৃহস্পতিবার দিন রাত্রিবেলায় দিদির সঙ্গে কথা বলার পরেও বিষ খেয়েছিল। তা বৃহস্পতিবার দিন রাতটা, শুক্রবার দিন সকালটা, আবার শুক্রবার দিন রাত পুরোটাই প্রায় 2 দিন মতন মরাটা রয়ে গিয়েছিল। তাই মরাটা একটু পচে পচেও গিয়েছিল, প্রচণ্ড দুর্গন্ধ উঠছিল। তাই ওকে আর শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার মতন কারুর ছিল না। পাশেই ওদের একটা জমি ছিল, সেই জমিতে গর্ত করে ওকে পুঁতে দেওয়া হয়। আমার দিদি কিন্তু শেষ পর্যন্ত ছিল একদম, যতক্ষণ না মরাটা পোতা হচ্ছে। তারপরে বাবা যায়, বাবা গিয়ে পরে দিদিকে ওইখান থেকে নিয়ে আসে, স্নান টান করে। দিদি সেদিন কোনো কিছু খায়নি, দিদি বাড়িতে ওইভাবেই ঘুমিয়ে পড়ল। তারপরে বিকেলবেলাতে যখন উঠলো, তখন আমার মা বলল, তুই আর এখানে থাকিস না, তুই বরঞ্চ সোমবার থেকে পরীক্ষা, তুই বরঞ্চ আজকেই ট্রেন ধরে বাড়ি চলে যা, মানে যেখানে থাকছিস মেসে চলে যা। তুই এখানে থাকলে পরে তোর শরীর খারাপ করবে, আর তোর বারবার ওই জিনিসটাই মনে পড়বে, অতএব তুই ওখানে চলে যা। তার শনিবার দিনকে বিকেলে ট্রেনটা আমার দিদিকে ধরিয়ে দেয়। আমার দিদি বলে যে ট্রেনটাতে যখন আমার দিদি ওঠে, তখন দিদির মনে হয় যে দিদিকে যেন কেউ বাধা দিচ্ছে বারবার ট্রেনটাতে ওঠার জন্য। যাই হোক, দিদি উঠে পরে একটা জানলার সিটে গিয়ে বসে। তারপরে আমাদের গ্রাম থেকে কলকাতা বেশ 3.5-4 ঘন্টার রাস্তা। যখন ট্রেনটা বেশ 7টার সময় ট্রেনে চেপেছিল আমার দিদি যখন কলকাতা পৌঁছায়, পৌঁছানোর আগে 2-1 স্টেশন আগে, তখন রাত্রি 11টা এরকম বেজে গেছিলো। তখন 2-1টা যাত্রী ছাড়া ট্রেনে সেরকম কোনো যাত্রী কিন্তু ছিল না। ওই হয়তো দিদির কামরাতে 2টো রয়েছে, আর হয়তো পাশের কামরাতে 2টো রয়েছে, এরকম করে কয়েকটা যাত্রী ছিল, তার চেয়ে বেশি যাত্রী ছিল না। অনেক রাত হয়ে গিয়েছিল ট্রেনে। দিদির যেন মানে কিছুক্ষণ পর যেন দিদির মনে হলো যে, মানে সারাক্ষণ তো ভাবতে ভাবতে যাচ্ছিল, বান্ধবীর কথাই ভাবতে ভাবতে যাচ্ছিল। দিদির যেন মনে হলো যে পাশে এসে ওর বান্ধবী বসে পড়ে দিদিকে বলছে, অনেক কথা বলার ছিল তোকে, আমার জীবনটাও অনেক বড় ছিল, অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিছুই আর হলো না। দেখ, এটা যেন আমার দিদির পাশে কানে কানে কিন্তু ও বলছে। আমার দিদি রীতিমতন বুঝতে পারছে যে ওর বান্ধবী এসেছে, ওকে কথাগুলো বলছে, বাট দিদি কিন্তু কোনো রিয়াকশন দেয়নি। দিদি নামতে যাবে স্টেশনে, তখন যেন মনে হলো দিদিকে কেউ পেছন থেকে একটা ধাক্কা মেরে ঠেলে দিল। তারপরে দিদি হুড়মুড়িয়ে স্টেশনের উপরে পড়ে গেল। তা পড়ে যেতেই তারপরে ওরা সব তুলে ধোয়াধুয়ি, মানে একটু হাত পাগুলো একটু ছিঁড়ে গিয়েছিল। তা ওখানে আশেপাশে যারা লোক ছিল তারা বললো, নামবেন তো নাকি, একটু সাবধানে দেখে শুনে নামুন, ট্রেনটা আগে দাঁড়াক ঠিক করে, আপনি বোধহয় কোনো চিন্তার মধ্যে রয়েছেন। যাই হোক, ওখানে বসিয়ে জল টল দেয় আমার দিদিকে। তারপরে দিদির পাশে বেঞ্চে যেন আবার এসে বসে বলে, মানে বলছে আর কি ওকে, দেখলি তো ব্যথা পেলে কতটা কষ্ট হয়, আমার কষ্টটা কিন্তু কেউ বুঝলো না, আমি কিন্তু পুরো কষ্টটা নিয়েই আমার জীবনটা শেষ করলাম, আমার অনেক কিছু করার ছিল। এটা আমার দিদিকে কন্টিনিউয়াসলি, যখন থেকে আমার দিদি ট্রেনে চেপেছে তখন থেকে কিন্তু বলতে বলতে যাচ্ছে। আর আমার দিদি কিন্তু পরিষ্কার বুঝতে পারছে যে ওর বান্ধবী কিন্তু ওর সঙ্গেই যাচ্ছে। তারপরে সেদিনকে গিয়ে পরে মেসে ওঠে। মেসে আর দ্বিতীয় কেউ ছিল না, আর বাকিরা সবাই রবিবারেই আসে রাত্রিবেলাতে। সবাইকার মেসের একটাই নিয়ম, ওই শুক্রবার দিন যায় আর রবিবার দিনকে আসে ফেরত। তা শনিবার দিন যখন আমার দিদি যায়, মেসের যে দিদি ছিল তাকে বলেছিল যে রান্না করে দাও, সেই রান্না করে দিত। তা রান্না করে দিয়েছিল, দিদি খেতে বসেছিল টেবিলে। দিদি খেতে বসেছে, দিদির পাশে আরও মনে হচ্ছে যে ওর বান্ধবী দাঁড়িয়ে বলছে, একা একাই খাবি, আমাকে দিবি না কিছু, আমারও তো খুব খিদে পেয়েছে, এরকম বলছে। আমার দিদি কিন্তু জিনিসগুলো মানে শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, বাট দিদি ভাবছিল যে আমি অল টাইম ওর কথা মনে করছি বলে আমার এই জিনিসটা হচ্ছে, আমাকে মা কলকাতা পাঠিয়ে দিল, আমার আর এই জিনিসটা নিয়ে না ভাবাটাই উচিত। খাবার টেবিল থেকে উঠে গিয়ে ডাইরেক্ট দিদি শুয়ে পড়ে। আর তারপরের দিন যথারীতি সকালে ওঠে, রেডি হয়, সানডে ছিল। তা
আরও বান্ধবীরা সব আসবে, রেডি টেডি হয়, সবাই মিলে একসঙ্গে ঠিক করেছিল যে আজকে মানে একসঙ্গে পড়বো আর কি। তা আমার রেডি হয়ে পড়ে যখন মানে দেখে যে কালকে তো আমি খাবারগুলো খাইনি, তা আজকে খাবারগুলো গরম করে তাহলে দিনের বেলাটা আমার চলে যাবে, রাত্রেবেলায় ওরা এলে পর তখন আবার রান্না করাবো। খাবারগুলো যখন খোলে তখন থেকে কোনো খাবারই নেই, সব খাবারগুলোই খাওয়া হয়ে গেছে। আমার দিদি একটু ভয় পেয়েছিল, বাট দিদি জিনিসটাকে মানে হালকার মধ্যেই নিচ্ছিল। দিদি তখন মানে ভাবছিল যে আমি এই জিনিসটা নিয়ে অতিরিক্ত ভাবছি আর হয়তো বিড়াল টিড়ালে খেয়ে গেছে, আমার তার জন্য আমার মনের মধ্যে এটা হচ্ছে। বাড়িতে ফোন করেও জানিয়েছিল যে মা আমার একদম ভালো লাগছে না, দিদির বান্ধবীটার কথাই প্রচণ্ড মনে পড়ছে, তুমি আমাকে ওখান থেকে পাঠিয়ে দিয়ে ভুল করলে, আমি যদি 2 দিন থাকতাম আমার তাহলে ভালো লাগতো। তখন মা বলেছিল যে যেখানে গেছিস ওখানে ভালো করে থাক, বন্ধু বান্ধবীদের সঙ্গে এখানে কথা এবার ভুলে যা জিনিসটাকে। ওর সমস্ত কিছু শেষ হয়ে গেছে, ও নিজে হাতেই ওর জীবনটাকে নষ্ট করেছে, তুই আর ওর কথা ভাবিস না, তুই বরঞ্চ আগামী দিনের কথা ভাব আর ভালো করে পড়। যাই হোক, দিদি সেটাই করে। রাত্রিবেলাতেও বিকেল দিকে বান্ধবীরা আসে, ক্লাস করছিল দিদিরা নিজেরাই বসে বসে আর কি প্র্যাকটিস করছিল। করতে করতে দিদি হঠাৎ অজ্ঞান হয়ে যায়, আর অজ্ঞানের ঘোরেই কিন্তু দিদি বিভিন্ন রকমের কথা বলতে থাকে, যেগুলো মানে আমার দিদির জানার কথাই নয়। মানে ওরা দুজনা, ও যেহেতু বিয়ে করেছিল, ও কিভাবে বিয়ে করলো, কখন পালালো, ওদের সঙ্গে কি ঘটনা ঘটেছিল, কি ঝামেলার জন্য ওরা বেরিয়ে চলে এসেছিল বাড়ি থেকে, ওর মা নিয়ে চলে আসে, এই সমস্ত ঘটনা আমার দিদি পুরো রাত ধরে বলতে থাকে। ওর বান্ধবীরা কিন্তু অবাক হয়ে যায় যে কী ব্যাপার, এগুলো কি বলছে ও। আর আমার দিদির গায়ে প্রচণ্ড জ্বর, আর সোমবার দিন এক্সাম ছিল। সকালবেলাতে আমার দিদির জ্বর সেরে যায়, কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আমার দিদির বান্ধবীরা বলে যে সারা রাত তুই যত উল্টো পাল্টা আজগুবি কথা বলেছিস, আমাদেরও ঘুম হয়নি, পড়াও হয়নি, তোর জন্য সমস্ত কিছু নষ্ট হলো, চল এবার আজকে এক্সাম কি দিতে যাবি চল। তারপরে এক্সাম দিতে গিয়ে কিছুক্ষণ এক্সাম দেওয়ার পর আমার দিদির আবার জ্বর আসে, আবার প্রচণ্ড জ্বর আসে, আর জ্বরের ঘরে কিন্তু সেই একই কথা আমার দিদি বলতে থাকে, ও বিয়ে করে নিল, আমাকে ছেড়ে দিল, তারপর আরও নানা রকমের ঘটনা, মার ধরের কী সব ঘটনা। তখন আমি একটু ছোটো ছিলাম, খুব ছোটো নয়, তখন আমি ক্লাস 10-এ পড়তাম, বাট এই জিনিসগুলো তো আমি দিদির মুখে শুনেছি, আমি তো প্রপারলি সেই সময়তে প্রেজেন্ট ছিলাম না সেখানে। ওর বান্ধবীরাই বলছিল যে কী সব ধরনের কথা বলছিল, বিয়ের ঘটনা বলছিল, পালিয়ে চলে যাবার ঘটনা বলছিল, খেতে না পাওয়া, মারধর করা, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ও ওই কলেজের মধ্যেও বলছিল। তারপর কলেজের স্যাররা বান্ধবীরা মিলে মানে একটা করে গাড়ি করে আমার দিদিকে, আমার দিদির যে স্যার ছিল সে স্যার দায়িত্ব করে গাড়ি ভাড়া করে আমার দিদিকে বাড়ি দিয়ে যায়, কারণ প্রচণ্ড জ্বর ছিল আর এসব আলতু ফালতু দিদি বকছিল, জিনিসটা খুব একটা ভালো বলেও তারা নেয়নি, বাড়ি দিয়ে যায়। যাই হোক, বাড়িতে এসে ওর আরও প্রচণ্ড জ্বর আসে, জ্বরের ঘোরে ও নানা রকম কথা বলতে থাকে যে মা তুমি আমাকে এত কষ্ট দিয়েছো, তুমি আমাকে বুঝলে না, বাবা বুঝলো না, এরকম নানা রকম কথা বলছিল আমার দিদি। তখন আমার মা ওর মা বাবাকে ডেকে পাঠায়, মানে আমার দিদির যে বান্ধবী ছিল তার মা বাবাকে ডেকে পাঠায়। তার মা বাবা তাকে কি বলতো কি বলতো না, তার বৌদি দাদা কি বলতো, সেগুলো সমস্ত কিন্তু আমার দিদি নিজে মুখে বলছিল, অথচ আমার দিদি কিন্তু কিছুই জানতো না এগুলো। তখন ওরা শোনে আর বলে যে হ্যাঁ সত্যি, আমরা যদি সেই সময়তে একটু ওকে ভালোবাসতাম বা এতটাও যদি ওকে মানে তাচ্ছিল্য ভাব না করতাম, তাহলে হয়তো আজকেও এই ঘটনাটা ঘটাতো না, ও হয়তো নিজে অন্য একটা দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারতো। ওরা সেই মানে জিনিস দুঃখটা পায় আর কি। তারপরে যথারীতি দিদির স্যাররা সব আসছিল কলেজ থেকে, দিদিকে দেখছিল, দেখে পরে বলছিল যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু আমার দিদি এমনি স্বাভাবিকই ছিল, যখন জ্ঞান থাকছিল, জ্বর থাকছিল না, তখন যেমন স্বাভাবিক কথা বলা খাওয়া দাওয়া সেরকমই করছিল, আর যখন জ্বর আসছিল জ্বরের ঘোরে শুধু আমার দিদি তার বান্ধবীর সমস্ত ঘটনাগুলো বলছিল, যেন মনে হচ্ছিল আমার দিদির ভেতরে ঢুকে সমস্ত কথাই ও নিজের কথাগুলো সব বলছে।
যাই হোক, তারপরে পাড়াতে সবাই বলে যে ওকে একটা ওঝা দিয়ে জিনিসটাকে ছাড়াতে হবে, ওর বোধহয় বাতাস পেয়ে গেছে। যে জিনিসটা যেরকম গ্রামগঞ্জে হয় আর কি, যে কথাবার্তা হয়, সে বাতাস পেয়েছে সবাই বলে। দিয়ে আমার দিদির জন্য একটা ওঝা আসে, ওঝা এসে পরে দিদিকে ঝাড়াঝুড়ি যা করার করে। তারপর থেকে আমার দিদির আর জ্বর আসেনি, আর দিদি সুস্থ হয়ে যায়, কলেজে যায়, নিজের পড়া কমপ্লিট করে। এখন আমার দিদি নার্স। তা এখনও পর্যন্ত আমার দিদি কিন্তু নিজের বান্ধবীকে ভুলতে পারেনি। মাঝে মধ্যেই ওর কথা, ওর পুরনো কথা, পুরনো স্মৃতি টেনে নিয়ে আসে। যাই হোক, আমি আমার দিদির অনুমতি ছাড়াই কিন্তু এই ঘটনাটা তোমাদের চ্যানেলে বললাম। তোমরা প্লিজ, যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের চ্যানেলে ঘটনাটা শুনিও। এটা আমাদের একান্ত একটা ফ্যামিলিগত ঘটনা আমি বলতে পারো, কারণ আমার দিদির যেহেতু প্রচণ্ড প্রিয় বান্ধবী ছিল, আমাদের ফ্যামিলি নিয়ে ছিল বলতে গেলে, তাই জন্যে আমি জিনিসটাকে একটু আড়াল করে বললাম। তোমাদের যদি অসুবিধা না হয় তোমরা চ্যানেলে বলো। ধন্যবাদ রূপসা ঘটনাটা পাঠানোর জন্য। আর ঘটনাটা বেশ অন্য ধরনের ছিল। বন্ধুরা, তোমরাই জানাবে যে ঘটনাটাকে কি বলা যায়। আমি তো বুঝতে পারছি না যে ঘটনাটাকে কি বলবো। একটা মানে মনের একটা বলবো, বিকার বলবো, যে নিজের বান্ধবীকে নিয়ে ভেবে ভেবে এই জিনিসটা হয়েছে সেটা কি না, বা সত্যিকারেই ওর সাথে একটা কোনো কিছু ঘটছিল কি না, একটা অলৌকিক কিছু ঘটছিল কি না, এটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। যাই হোক, ঘটনাটা বললাম, তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো। আর তোমরা বিভীষিকার রাত্রি চ্যানেলটাকে আরও বেশি করে শোনো, ফলো করো, লাইক করো, শেয়ার করো, যাতে আমি তোমাদেরকে আরও নতুন নতুন ঘটনা এভাবেই শোনাতে পারি। আর তোমাদের যদি কোনো নিজস্ব ঘটনা থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই আমার চ্যানেলে পাঠাবে। আমার চ্যানেল যদি সিলেক্ট করে থাকে, আমি ঠিক এরকমই তোমাদের ঘটনাটা পড়ে শোনাবো। আর আমাকে আমার চ্যানেলে, আমার ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, ওইখানেই কিন্তু সবাই ঘটনা পাঠাচ্ছে। তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা ওইখানেই ঘটনা পাঠাও। টিম সিলেক্ট করলে আমি তোমাদের ঘটনা নিশ্চয়ই পড়ে শোনাবো। ধন্যবাদ।